सुप्रभातं सर्वेभ्यो नमो नमः। शास्त्रीज क्लासरूमे भवतां सर्वेषां स्वागतम सुस्वागतम। आज একটা এমন বিষয় শিখতে চলেছি, যদি তুমি সংস্কৃতের কোনো স্টুডেন্ট হও তাহলে এই বিষয়টা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি সংস্কৃত নিয়ে নিজেকে নিজের ভবিষ্যৎ গঠন করতে চাও যদি, তাহলে সংস্কৃতের এই বিষয়ে তোমাকে জানতেই হবে। সেটা হচ্ছে সংস্কৃত অনুবাদ প্রকরণ। যদি তোমাদের মনে হতে পারে যে সংস্কৃত বিষয়টা হয়তো অনুবাদটা খুবই কঠিন, আমি এত সরল এত সহজভাবে বোঝাবো, তোমরা ভাবতেই পারবে না যে সংস্কৃত অনুবাদ এতটা সরল হতে পারে। ঠিক আছে, আমি এর মধ্যে কিছু শর্ট টেকনিক্স বলবো যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, আর যদি তোমার মনে হয় যে না আমি শিখবো সংস্কৃত, তাহলে সংস্কৃত অনুবাদ যদি শিখবো মনে হয়, তাহলে কিন্তু তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। মাঝখানে কোনো একটা অংশ যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এমনকি যারা আমার পরবর্তী যে ক্লাস হবে সেই পরবর্তী ক্লাসে যদি তোমরা দেখো, তো তোমাদেরকে আগের এই ক্লাসটা দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, আর অবশ্যই সবাইকে একটাই অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর রেগুলার আমি ক্লাস যা দিচ্ছি সেগুলো দেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সংস্কৃত সরল অনুবাদ প্রকরণ। কেন সরল অনুবাদ প্রকরণ কথাটা আমি রেখেছি, তার কারণ হচ্ছে অনুবাদ সত্যিকারেই সরল, কিন্তু কঠিনভাবে বোঝানো হয়, যার জন্যে এটাকে মনে হয় যে অনুবাদটা খুবই কঠিন। এখানে কোনো সূত্রের প্রয়োজন নেই, এখানে কোনো নিয়মের প্রয়োজন নেই। নিয়মের প্রয়োজন আছে, যেগুলো আমি বলবো সাধারণ নিয়ম, একদম ছোট ছোট নিয়ম। ঠিক আছে, সরল অনুবাদ শিখতে গেলে একদম প্রথম থেকে শিখতে হবে, তা আমি শেখাবো আজকে একদম প্রথম থেকে। তো ঠিক আছে, শুরু করা যাক আজকের ক্লাস। অনুবাদ শিখতে গেলে প্রথম জানতে হবে কি? অনুবাদ শিখতে গেলে এই তিনটে বিষয় আমাদেরকে প্রথম জানতে হবে। কি কি না, লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি। এরপরও আছে, আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যাব। ঠিক আছে, তো লিঙ্গ, বচন, পুরুষ এবং বিভক্তি, এই তিনটে বিষয় আমাদেরকে জানতে হবে প্রথমে। ঠিক আছে, তাহলে লিঙ্গ কি না, লিঙ্গ তিনটে। কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর নপুংসকলিঙ্গ। ঠিক আছে, তো পুংলিঙ্গে যেগুলো পুরুষবাচক, যেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ, সেগুলো হচ্ছে পুংলিঙ্গ। স্ত্রীবাচক শব্দ যেগুলো, সেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। আর যেগুলো না পুরুষ না স্ত্রী, সেগুলো হচ্ছে নপুংসকলিঙ্গ অথবা ক্লীবলিঙ্গ। ঠিক আছে, এরপর আমাদেরকে জানতে হবে যে পুংলিঙ্গের কিছু উদাহরণ, পুংলিঙ্গ কিছু শব্দ, যেরকম নর, আমরা জানি নর শব্দ নরহ, তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। পর্বতঃ, মূল শব্দ না, এটা প্রথমা বিভক্তির এক বচন। ঠিক আছে, মূল শব্দ হচ্ছে বিসর্গ ছাড়া, এটাও বিসর্গ ছাড়া, এটাও বিসর্গ ছাড়া। ঠিক আছে, পর্বতঃ, বৃক্ষঃ, মুনিঃ, ছাত্রঃ, বিদ্যালয়ঃ, এগুলো সব পুংলিঙ্গ শব্দ। এরপর ডট 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 আরও অনেক শব্দ আছে। স্ত্রীলিঙ্গ শব্দ কি? সাধারণভাবে বলছি, স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে ছাত্রা, লতা, নদী, বালিকা, এগুলো সব স্ত্রীত্ববাচক শব্দ, অর্থাৎ স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। প্রথম জানার জন্য বলছি, আকারান্ত যে সমস্ত শব্দ, আকারান্ত শব্দ যেগুলো আকারান্ত অথবা দীর্ঘইকারান্ত শব্দ, সেগুলো স্ত্রীলিঙ্গ। সবগুলো না কিন্তু, আমি বলছি সাধারণ বোঝার জন্য, প্রথম স্টেপে বলছি। অনেকেই বলতে পারে আবার যে সমস্ত আকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে বিশ্বপা কেন পুংলিঙ্গ শব্দ? আমি সাধারণ প্রথম স্টেপে বলছি, আমি যেগুলো বলছি সেইগুলো আপাততর জন্য। ঠিক আছে, তো আকারান্ত শব্দ এবং দীর্ঘইকারান্ত শব্দ, এগুলো হচ্ছে কি না স্ত্রীলিঙ্গ। এবার হ্রস্বইকারান্ত শব্দও আছে, তো সাধারণ বোঝার জন্য আমি বলছি। নপুংসকলিঙ্গ শব্দ কি না, ফল, জল, গৃহ, চিত্র, এগুলো কীরকম না, ফলম,
জলম, গৃহম, চিত্রম, ডট 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 ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ অথবা ক্লীবলিঙ্গ শব্দ। তাহলে আচ্ছা, অর্থ দেখেই কি লিঙ্গ বোঝা যায়? অর্থ দেখে লিঙ্গ বোঝা যায় কি? না, অর্থ দেখে কখনো লিঙ্গ বোঝা যায় না। এর কারণ কি না, দেখো, দার শব্দ, অকারান্ত দার শব্দ, ভার্যা, পত্নী, কলত্র, এগুলোর অর্থ হচ্ছে সবগুলোরই কিন্তু স্ত্রী, সবগুলোরই অর্থ স্ত্রী, স্ত্রী। এরপর কি না, দার শব্দ হচ্ছে আবার পুংলিঙ্গ শব্দ, দার শব্দ, কিন্তু অর্থ স্ত্রী, কিন্তু এর অর্থ কি? স্ত্রী, স্ত্রী, অর্থ স্ত্রী, কিন্তু শব্দটা হচ্ছে দার শব্দ, পুংলিঙ্গ শব্দ। আবার ভার্যা, পত্নী, ভার্যা এবং পত্নী এই দুটোর অর্থ হচ্ছে স্ত্রী, এমনকি এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে। কলত্র, কলত্র শব্দটা হচ্ছে আবার নপুংসক লিঙ্গ। ঠিক আছে, নপুংসক লিঙ্গ। তাহলে অর্থ হচ্ছে স্ত্রী, কিন্তু লিঙ্গ হচ্ছে নপুংসক লিঙ্গ। ঠিক আছে। আচ্ছা, এরপর সূর্য শব্দ দেখো, যেমন মিত্র, মিত্র পুংলিঙ্গ কখন না মিত্রহ, যদি বলি মিত্রহ, মিত্রহ, তাহলে এটা হচ্ছে আবার এর অর্থ হচ্ছে সূর্য। আবার যদি বলি মিত্রম, এটাকে যদি আমরা বলি মিত্রম, মিত্রম যদি বলি, তাহলে এর অর্থ হচ্ছে বন্ধু। ঠিক আছে। এরপরে যেরকম আম্র, পনস, যে কোনো মানে যে কোনো ফল, আম্র, পনস, এগুলো হচ্ছে যদি বলি আম্রহ, আম্রহ বিসর্গ যদি দিই, তাহলে আম্রহ কি হবে না আম গাছ, তখন কিন্তু আম্রহ খাদতি, কেউ আম্রহ খাদতি মানে আম গাছকে খাচ্ছে। ঠিক আছে। পনসহ খাদতি, কই গেল, পনসহ খাদতি, তাহলে কিন্তু পনস অর্থাৎ পনস গাছ যেটা, সেই গাছটাকে খাচ্ছে। তাহলে তাহলে কি বলতে হবে আমাদের না আম্রম খাদতি, আম্রম। ঠিক আছে। তার মানে কি, আম্রম মানে হচ্ছে ফল, পনসম মানে পনস ফল। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বই, বই যদি আমরা দিই গ্রন্থ, গ্রন্থ হচ্ছে পুংলিঙ্গ। আবার পুস্তকম নপুংসকলিঙ্গে, আবার পুস্তিকা স্ত্রীলিঙ্গে। ঠিক আছে। তো তাহলে আমাদেরকে মানে কি বলবো, আমাদেরকে জাস্ট এগুলো একটুখানি জেনে রাখতে হবে, শুরুতে জাস্ট জানা। এরপর হচ্ছে ছাত্র, ছাত্র পুংলিঙ্গে আর ছাত্রা অথবা ছাত্রী স্ত্রীলিঙ্গে। এগুলো আমাদের সবাই জানি প্রায়, কিন্তু এখানে এই এই শব্দটা আমার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রা এবং ছাত্রী এই দুটোকে বোঝানোর জন্য। ছাত্রা মানে কি, ছাত্রা মানে হচ্ছে মহিলা ছাত্রা, ছাত্রা মানে স্ত্রী ছাত্রা, স্ত্রী ছাত্র, ছাত্র। আচ্ছা, ছাত্রী মানে কি, ছাত্রী মানে হচ্ছে ছাত্রস্য, ছাত্রস্য স্ত্রী, ছাত্রস্য স্ত্রী মানে ছাত্রী। ছাত্র অবস্থাতে যদি কোনো ছেলে ছাত্র অবস্থাতে যদি তার বিয়ে হয়, তাহলে তার স্ত্রীকে কি বলা হবে না ছাত্রী, ছাত্রস্য স্ত্রী ছাত্রী। তাহলে ছাত্রা মানে হচ্ছে স্ত্রীলিঙ্গে, ছাত্র শব্দে স্ত্রীলিঙ্গে হচ্ছে ছাত্রা, আর এটাও স্ত্রীলিঙ্গে কিন্তু ছাত্রস্য স্ত্রী। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা ছাত্রা না ছাত্রী, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, তাহলে এগুলো জানবো, যে এগুলো জানার জন্য কি উপায় না, উপায় একটাই, আমাদেরকে প্রতিনিয়ত অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। লিঙ্গানুশাসনম,
লিঙ্গানুশাসনম পড়তে হবে, যেখানে কোন শব্দ কোন লিঙ্গে, কোন শব্দ স্ত্রীলিঙ্গ, কোন শব্দ পুংলিঙ্গ, এগুলো জানতে হবে। প্রথম স্টেজে এগুলো জানার খুব একটা দরকার নেই, আমি যেগুলো বলছি সেগুলো জানো। পরবর্তীতে আমি লিঙ্গানুশাসন অর্থাৎ একদিনের একটা ক্লাস করব, যেখানে সমস্ত শব্দ, কোন পর্বতবাচক শব্দ পুংলিঙ্গ শব্দ, কোন বাচক শব্দ পুংলিঙ্গ, কোন বাচক শব্দ স্ত্রীলিঙ্গ, এগুলো আমরা একদিন ক্লাসে আমরা পড়ব এর পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেককেই বলছি, যারা এই ক্লাসটা দেখছো প্রত্যেকেই কিন্তু খাতা এবং কলম দুটোই নিয়ে বসবে। এগুলো আমি যেগুলো বলছি প্রয়োজনে তোমরা লিখে নাও, শিখতে চেষ্টা করো, ঠিক আছে? অনুবাদ খুবই সরল, অনুবাদ একদম সরল। আমি তো শেখাচ্ছি, পরবর্তীতে তোমরা দেখলেই বুঝতে পারবে। অনুবাদ কিন্তু খুবই সরল, কিন্তু এটাকে শেখানো হয় খুব কঠিন পদ্ধতিতে, যার জন্যে আমাদের মনে হয় যে অনুবাদ খুবই কঠিন নয়, একদম সরল। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, বচন আমরা প্রত্যেকেই জানি। বচন কয় প্রকার? 3 প্রকার, একবচন, দ্বিবচন আর অমিতাভ বচ্চন। না, অমিতাভ বচ্চন না। আচ্ছা, তাহলে বচন হচ্ছে একবচন, দ্বিবচন এবং বহুবচন, আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, একবচন আমরা কি করে বুঝবো? বাংলাতে একবচনের মানে কি বলবো, কোনো চিহ্ন আছে কি? আছে। বাংলাতে কি চিহ্ন আমরা জানি, যদিও টি, টা, খানা, খানি। টি, টা, খানা, খানি কীরকম না, যদি বলি বালকটি, অথবা বালকটা, অথবা যে কোনো একটা টা, বালকখানি হয় না, পুস্তকখানি অথবা পুস্তকখানা, এরকম আমাদের ব্যবহার আছে। তো তাহলে টি, টা, খানা, খানি এগুলো হচ্ছে একবচনের চিহ্ন, ঠিক আছে? দ্বিবচনের চিহ্ন কি না, দ্বিবচনের চিহ্ন বলতে যে কোনো দুটি সংখ্যা। বহুবচনের কি না, বহুবচন হচ্ছে গণ, গুলি এবং গুলা। যদি বলি ছাত্রগুলি মানে বহুবচন। গুলা শব্দেরও অনেক সময় ব্যবহার করা হয়, গুলা। আবার গণ শব্দটা অ্যাকচুয়ালি কি, গণ শব্দটা বহুবচন অর্থক, কিন্তু যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে গণ শব্দটা একবচনেও ব্যবহার করা যায়। যেরকম বলি, মানলাম এইটা একটা গণ। আচ্ছা, এখানে 1 2 3 4 এরকম করে এটা একটা গণ, এটা একটা গণ, আর এটা একটা গণ, ঠিক আছে? 3টে গণ। আচ্ছা, এই গণে আমি বললাম যে এই গণে 20টি ছাত্র আছে। তাহলে 20টি ছাত্র আছে মানে এই গণ শব্দে বহুবচন আছে কি না? অনেকগুলো ছাত্র আছে। তাহলে এই একটা গণ, কিন্তু এবার আমি যদি বলি একটাই গণ আছে, ছাত্রদের একটি গণ আছে আর ছাত্রাদের একটি গণ আছে। কেন ছাত্রা বলছি অবশ্যই জানো, যে ছাত্রী শব্দের ব্যবহার কোথায় থাকে? ছাত্রীনিবাস। ছাত্রীনিবাস মানে সেখানে সব ছাত্রদের স্ত্রীরা থাকে। তাহলে ছাত্রীদের জন্য নিবাস এরকম লেখা থাকে। তো আজকের থেকে তোমরা এটা সংশোধন করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে ছাত্রদের একটা গণ, তার মানে একটা গণ মানে এই গণটা হচ্ছে গণ শব্দের মধ্যে, গণের মধ্যে অনেক আছে, সেক্ষেত্রে বহুবচন। কিন্তু যদি বলি একটা গণ তাহলে একবচন, দুটো গণ মানে দ্বিবচন, 3টে গণ মানে বহুবচন, ঠিক আছে? তাহলে যখনই আমরা বলবো যে গণগুলি, ছেলেদের গণগুলি এগিয়ে আসো, ছেলেদের গণগুলি এগিয়ে আসো, মেয়েদের গণগুলি এগিয়ে আসো, তখন বহুবচন। যদি বলি ছেলেদের গণটা যেন এইদিকে আসে, তখন কি হবে? গণটা একবচন, ঠিক আছে? তাহলে এটা বহুত্ব বিবক্ষা হলেও এটা কিন্তু একবচনে ব্যবহার হতে পারে। এবার কীরকম বহুবচনে কখন ব্যবহার হবে? যখন গণ অনেকগুলো গণ, এক্ষেত্রে বহুবচনে ব্যবহার করে। আশা করি বুঝতে পারছো। খুব সহজ উপায়ে বোঝাচ্ছি, চেষ্টা করো নিজেরাও, খাতা কলম নিয়ে বসো অবশ্যই। আচ্ছা, এরপর পুরুষ, এখানে একটু ইংরেজির সাথে আমাদের সংস্কৃতে একটু ডিফারেন্স আছে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন।
ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এরকম না। কিন্তু আমাদের হচ্ছে প্রথমেই হচ্ছে উত্তম পুরুষ। কেন প্রথমেই উত্তম পুরুষ? পৃথিবীতে যদি কেউ সব থেকে মানে কাউকে সব থেকে বেশি ভালোবাসে, সেটা হচ্ছে নিজেকে। তাহলে উত্তম, পৃথিবীতে সব থেকে উত্তম কে? না আমি। উত্তম হচ্ছে আমি। তাহলে উত্তম পুরুষ কে? না আমি। এটা মনে রাখার জন্য বলছি, আমি। তাই উত্তম পুরুষে শুধু কি আমি? না, আমরা দুজন, এটা হচ্ছে দুইজন, আর বহুবচনে আমরা সবাই। তাহলে উত্তম পুরুষ একবচন, দ্বিবচন, আর আমরা সবাই বহুবচন। বোঝা গেল? উত্তম পুরুষ মনে রাখবে, উত্তম পুরুষ হচ্ছে প্রথম। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। আচ্ছা, যখন আমরা ধাতুরূপ পড়ি তখন কি রকম পড়ি? না, প্রথমে প্রথম পুরুষ, তারপর মধ্যম পুরুষ, তারপর উত্তম পুরুষ পড়ি। কিন্তু এখানে আমি বোঝাচ্ছি উত্তম পুরুষ কেন? না, মনে রাখার জন্য। উত্তমকে, পৃথিবীতে সবথেকে বেশি উত্তমকে সবাই নিজেকে ভাবে, তাই হচ্ছে উত্তম পুরুষ মানে আমি। ঠিক আছে? মধ্যম পুরুষকে, মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা দুজন, আর বহুবচনে কি? তোমরা সকলে, তোমরা সবাই। বোঝা গেল? তুমি, তোমরা দুজন এবং তোমরা সবাই। তাহলে মধ্যম পুরুষে একবচনে হচ্ছে তুমি, দ্বিবচনে হচ্ছে তোমরা দুজন, আর বহুবচনে হচ্ছে কে? না, বহুবচনে হচ্ছে তোমরা সবাই। বোঝা গেল? তাহলে আমি কে হলাম? আমি হলাম উত্তম, তুমি মধ্যম, বাকি সব অধম। কেউ অধম না, যদিও মনে রাখার জন্য। আমি উত্তম, তুমি মধ্যম, বাকি সব অধম, এটা মনে রাখার জন্য। অধম কেউ না। অধম যদি কেউ হয়, সেটা মানে কি বলবো, সেটা সবাই নিজেকে ভাবা দরকার যে আমি অধম, বাকি সবাই উত্তম। কিন্তু মনে রাখার জন্য কি? আমি উত্তম, তুমি মধ্যম, বাকি সব অধম। আচ্ছা, এবার অধম মানে প্রথম, মনে রাখো। আচ্ছা, এরপর হচ্ছে প্রথম পুরুষকে। না, প্রথম পুরুষ হচ্ছে আমি তুমি বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু বস্তু আছে সব কিছুই প্রথম পুরুষ। চশমা, ঘড়ি, জামা, প্যান্ট, জুতো, মোজা, ছাত্র, ছাত্রা, ছাত্রী, বিদ্যালয়, সব কিছু প্রথম পুরুষ। কেন? আচ্ছা, একটা উদাহরণ দিই। চশমাই বললাম, উপনেত্রম সংস্কৃতে বলে। উপনেত্রম কি আমরা দুজন, আমরা এর মধ্যে আসছে? না, তাহলে উত্তম পুরুষ না। তুমি, তোমরা দুজন, তোমরা এর মধ্যে আসছে? না, তাহলে কি আছে কে? না, প্রথম পুরুষ। পৃথিবীতে সমস্ত কিছু, আমি তুমি বাদ দিয়ে সব কিছু প্রথম পুরুষ। আশা করি বুঝতে পেরেছ? আচ্ছা, এগুলো লিখে রাখো, নিজেরাও লিখে রাখো। এরপর উত্তম, মধ্যম, প্রথম পুরুষ হলো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যে আমরা যখন ধাতুরূপ পড়ব পরবর্তীতে, তখন কিন্তু প্রথম পুরুষটা আগে থাকে। ঠিক আছে? আমি বোঝানোর জন্যে উত্তম পুরুষটা প্রথমে রেখেছি। প্রথমে প্রথম পুরুষ থাকে, তারপরে থাকে কি মধ্যম পুরুষ, তারপর উত্তম পুরুষ। ঠিক আছে? কিন্তু ইংরেজিতে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এর জন্যই বললাম যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনকে না, ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন প্রথম পুরুষ। এটা যেন মনে থাকে প্রত্যেকের। ঠিক আছে? এরপর কি না, বিভক্তি। বিভক্তি কটি? বিভক্তি হচ্ছে 7টি। প্রথমা, দ্বিতীয়া,
তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7টি বিভক্তি। আরেকটা আছে কি না, সেটা প্রথমাই হয় সম্বোধন, সম্বোধনে হয় প্রথমা। তাহলে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7টি বিভক্তি। এরপর কি 7টি বিভক্তি, প্রত্যেকটি আবার এক বচন, দ্বিবচন, বহুবচন, প্রত্যেকটিতে এক দুই বহু, এক দুই বহু, এক দুই বহু, এরকম করে প্রত্যেকটিতে এক বচন, দ্বিবচন এবং বহুবচন প্রত্যেকটা বিভক্তিতে আছে। এটা মনে রাখবে। এরপর আচ্ছা, বিভক্তি পর্যন্ত আমরা দেখলাম। এরপর কি না, কোনখানে কোন বিভক্তি হবে এটা আমাদের জানার সহজ উপায় হচ্ছে বিভক্তি চিহ্ন। বিভক্তি চিহ্ন যদি আমরা না জানি তাহলে কিন্তু বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করতে আমরা পারবো না। এর মাঝখানে একটা কথা বলি যে অনুবাদ কিন্তু দু রকমের কি, একটা শব্দানুবাদ, যেরকম শব্দ দেওয়া আছে হুবহু সেইটাই অনুবাদ করা, সেটা হচ্ছে শব্দানুবাদ। আর একটা হচ্ছে কি না ভাবানুবাদটা কি না, একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যটাকে আমরা নিজের মতো করে চিন্তা করে, অর্থ সমান কিন্তু নিজের মতো চিন্তা করে আমরা সেই বাক্যটাকে আমরা বলবো। তাহলে কি হবে না, সেটা কিন্তু শব্দানুবাদ হচ্ছে না, আমরা সেই বাক্যতে প্রতিটি শব্দকে আমরা অনুবাদ করছি না, আমরা সেই বাক্যের ভাবটাকে নিয়ে আমরা নিজেরা অনুবাদ করছি। তাহলে সেটা হবে ভাবানুবাদ। শব্দানুবাদ এবং ভাবানুবাদ। অনুবাদ যখন একটু উচ্চ স্তরে যায় তখন কিন্তু সেটা ভাবানুবাদ হয়, প্রথম যেটা সেটা শব্দানুবাদ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা প্রথমা বিভক্তির চিহ্ন কি না শূন্য বিভক্তি না, মানে চিহ্ন, ধরো প্রথমা বিভক্তি কোনো চিহ্ন নেই, শূন্য, কোনো কিছুই নেই, এইটাই মনে রাখতে হবে, প্রথমা বিভক্তিতে কোনো কিছু নেই। দ্বিতীয়া বিভক্তি, ভিডিওটা একটু লং হবে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দ্বিতীয়া বিভক্তি কি না, দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে, রে, অন্তস্থ অ। কে, রামকে, শ্যামকে, রামকে, আমি রামকে দেখছি, তাহলে রামকে, শ্যামকে, রামেরে, আমারে। তারপর কি না অন্তস্থ কি না আমায়, যে আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, তাহলে আমায়, এটাও কিন্তু অর্থ হচ্ছে আমাকে। দ্বিতীয় বিভক্তি হলো, তৃতীয় বিভক্তি কি দ্বারা, দিয়া এবং কর্তৃক। দ্বারা যেমন রামের দ্বারা, রাম কর্তৃক, কি বলবো লাঠি দিয়া অথবা দিয়ে, লাঠি দিয়া পিটাইতেছে, তাহলে লাঠি দিয়ে। তাহলে তৃতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে দ্বারা, দিয়া এবং কর্তৃক। ঠিক আছে, রাম কর্তৃক। চতুর্থী বিভক্তির চিহ্ন কি না, চতুর্থী বিভক্তির চিহ্ন হচ্ছে জন্য, উদ্দেশ্য এবং নিমিত্ত। জন্য, উদ্দেশ্য, নিমিত্ত। জন্য কি আমরা বলি না, কি জন্য যাচ্ছ, আচ্ছা রামের জন্য বস্ত্র আনতে যাচ্ছি, তাহলে রামের জন্যে। আচ্ছা, কি জন্যে যাচ্ছ না, পূজার জন্যে যাচ্ছি, আবার পূজার উদ্দেশ্যে যাচ্ছি, অথবা পূজার নিমিত্ত, মানে পূজা করাতে যাচ্ছি, পূজার্জি। আচ্ছা, জন্য, উদ্দেশ্য এবং নিমিত্ত। কি নিমিত্ত বিদ্যালয়ে আসছো না, পড়ার নিমিত্ত। ঠিক আছে, জন্য, উদ্দেশ্য, নিমিত্ত। পঞ্চমী বিভক্তি কি হইতে, থেকে, চেয়ে। হইতে থেকে চেয়ে মানে হইতে আমি ঘর হইতে অর্থাৎ গৃহ হইতে বিদ্যালয়ে যাইতেছি, দরকার নেই এসব সাধু বাক্যের দরকার নেই। আমি ঘর থেকে বিদ্যালয়ে যাচ্ছি। আমি রামের চেয়ে বেশি ঘুমাই না, আমি রামের চেয়ে বেশি পড়াশোনা করি, তাহলে চেয়ে। হইতে এটা সাধু, হইতে অথবা হতে,
এটা সাধু বাংলাতে ব্যবহার হয়। তাহলে পঞ্চমী বিভক্তি কি হলো? হইতে, থেকে, চে। ষষ্ঠী বিভক্তি কি না র, যেমন বলি আমার, রামের, রাম এর, আমার যদি বলি আমার, রামের, দিগের, এটা হচ্ছে বহুবচনে, বালক দিগের, দের বহুবচনে, দের। তাহলে ষষ্ঠী বিভক্তি কি র, এর, দিগের, দের। এগুলো সব লিখে রাখো, এগুলো মুখস্থ রাখতেই হবে। এগুলো মুখস্থ না রাখলে ফার্স্ট স্টেপে কিন্তু অনুবাদ শেখা যাবে না। এগুলোকে দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এরপর কি না সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তির চিহ্ন কি না এ, আতে, এতে, অন্তস্থ অ। এখানেও অন্তস্থ আছে, দ্বিতীয়াতেও অন্তস্থ আছে। বুঝতে হবে যে কোন জায়গাটায় এ, আতে, এতে এরকম অর্থ প্রকাশ হচ্ছে। তাহলে এ কি বললাম? এ বিদ্যালয়ে, বিদ্যালয়ে ছাত্রগুলি খেলা করছে, তাহলে বিদ্যালয়ে। আতে, এতে সপ্তমী, যেখানে মানে যেমন হাত, হাত আছে, আমি বললাম হাতে, ঠিক আছে? বিদ্যালয় হাতে আছে, তাই এতে। এ যদি বলি বিদ্যালয়ে, এরকমভাবে এ, আতে, এতে, অ এগুলো সাধারণত বাংলাতে ব্যবহার হয়। সেই বাংলার থেকে যখন আমরা অনুবাদ করব তখন এই বিভক্তি চিহ্নগুলো আমাদের লাগবে। তাহলে আমাদেরকে এই বিভক্তি চিহ্ন যেগুলো, এই বিভক্তি চিহ্নগুলো প্রত্যেকেই তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে নাও এগুলো কিন্তু, অথবা লিখে নাও। স্ক্রিনশট বা লিখলে সবথেকে ভালো হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাব কি নরশব্দ। আচ্ছা, নরশব্দ মানে কি মানুষ। তাহলে আমরা এখন বিভক্তি চিহ্ন জেনে গেছি, ঠিক আছে? বিভক্তি চিহ্ন জেনে গেছি, তাহলে নরহ প্রথমা বিভক্তির কি চিহ্ন? এক বচনের কি চিহ্ন? এক বচনে হচ্ছে টি, টা, খানা, খানি। প্রথমা বিভক্তির চিহ্ন কি? কোনো কিছু নেই, শূন্য বিভক্তি। মানুষ, মানুষটি, তাহলে মানুষটি, মানুষ কে, রে এগুলো তো নেই, তাহলে মানুষটি, মানুষটি হচ্ছে এক বচন। তাহলে অনুবাদ কি হবে? আমি যদি বলি মানুষটি, তাহলে অনুবাদ কি হবে? নরহ। মানুষ দুটি, নরৌ। মানুষ অনেকগুলো মানুষ, তাহলে নরা। আমি বললাম যে মানুষটিকে, এক বচনে মানুষটিকে, তাহলে টি, টা, খানা, খানি এক বচন, আর কে যেহেতু আছে তাহলে কি হবে? কে রে, কে রে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি চিহ্ন। তাহলে মানুষটিকে মানে নরম, মানুষ দুটিকে নরৌ, অনেকগুলো মানুষকে নরান, ঠিক আছে? তৃতীয় বিভক্তি চিহ্ন কি আছে? দ্বারা, দিয়া, কর্তৃক। আমি যদি বলি মানুষটির দ্বারা, মানুষটির দ্বারা মানে নরেন, মানুষ দুটির দ্বারা নরাভ্যাম, অনেকগুলো মানুষের দ্বারা নরৈহি। ঠিক আছে, বোঝা গেল? বিভক্তি চিহ্নটা অবশ্যই মুখস্থ করো, না হলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। পরবর্তীতে আমি অনুবাদ করাবো, অনুবাদ ক্লাস কন্টিনিউ চলবে, অনুবাদ করাবো সপ্তাহে একদিন অনুবাদের ক্লাস, প্রত্যেক সপ্তাহে। কোন দিন দেব সেটা আমি চেষ্টা করছি করার। তো প্রতিদিন সপ্তাহে দুদিন অনুবাদ করতেই হবে, তাহলে কি হবে? একদম প্রো লেভেলের অনুবাদক হয়ে যাবে। ঠিক আছে, নিজেরাই রিসার্চ পেপার তৈরি করবে, নিজেরাই সব কিছু করবে, যে বাংলা অথবা হিন্দি দেখবে, হিন্দি থেকে একদম পুরো ট্রান্সলেট করবে, একদম সেটা প্রভাবী ট্রান্সলেশন হবে। ঠিক আছে। চতুর্থী বিভক্তি জন্য, উদ্দেশ্য, নিমিত্ত। বিভক্তি চিহ্ন জন্য, উদ্দেশ্য, নিমিত্ত। আমি বললাম মানুষটির জন্য। আচ্ছা, যদি বলো মানুষটির, ওখানে র আছে, ওটা না, লাস্টে দেখতে হবে মানুষটির জন্য, মানুষ, মানুষের জন্য। তাহলে মানুষের জন্য কি বলবো না নরায়। তাহলে মানুষ, মানুষের জন্য, এটাকে যদি অনুবাদ করি তাহলে কি হবে? নরহ নরায়। সাধারণ অনুবাদ বলছি, একদম প্রথম লেভেলের।
নরহ নরায়, তার মানে মানুষ মানুষের জন্য। আচ্ছা, দুজন মানুষের জন্য বা উদ্দেশ্য অথবা নিমিত্ত, তাহলে কি হবে? নরাভ্যাম। অনেকগুলো মানুষের জন্য উদ্দেশ্য অথবা নিমিত্ত, তাহলে নরেভ্যঃ। আস্তু, এরপর আসছে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি কি না, হইতে থেকে চেয়ে। তাহলে মানুষটির হইতে, মানুষটির থেকে অথবা মানুষটির চেয়ে যদি বলি, প্রত্যেক একটা বাক্যতে একটা শব্দতে সব চিহ্নগুলো থাকবে না, সবগুলোই হচ্ছে অথবা, হইতে অথবা চেয়ে অথবা থেকে। তাহলে বলি মানুষটির থেকে, আচ্ছা নরাত এখানে খণ্ডত হবে, ঠিক আছে। তাহলে মানুষটির থেকে নরাত, দুটি মানুষের থেকে নরাভ্যাম, অনেকগুলো মানুষের থেকে নরেভ্য, হইতে থেকে অথবা চেয়ে। ষষ্ঠী বিভক্তি কি, র এর দিকেদের, মানুষের, দুটি মানুষের, মানুষগুলির অথবা মানুষদের, মানুষের কি হবে? নরস্য, মানুষ দুটির নরয়োহ, অনেকগুলো মানুষের বা মানুষদের কি হবে? নরাণাম। সপ্তমী কি, এ আতে অ, এ যদি বলি এটা আরও খুব সহজ, অকারান্ত পুংলিঙ্গ। নরে অর্থাৎ নরতে, মানুষে, মানুষে সুগুণ আছে, মানুষে মনুষ্যত্ব আছে, তাহলে কি হলো? মানুষে নরে, দুটি মানুষে নরয়োহ, অনেকগুলো মানুষে কি হবে? নরেষু, মানুষগুলিতে কি হবে? নরেষু। আশা করি এটা একদম পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার, বুঝতে পেরেছ? এরপর আমরা কয়েকটা অনুবাদ আমরা দেব, ঠিক আছে? কয়েকটা অনুবাদ আমরা দেব, সে অনুবাদগুলো তোমরা পরের দিন করে নিয়ে এসো। অনুবাদ 1 নাম্বার, প্রত্যেকে কমেন্টে অনুবাদগুলো করে জানাবে, আমি পরবর্তীতে ঠিক করব, ঠিক আছে? ছাত্র শব্দ, ছাত্র দুটি, ছাত্র দুটিকে। 2 বালক গুলির, বালকগুলির জন্য। 3 রামের থেকে, সব অকারান্ত পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে? রামের থেকে। আজকে 3টে অনুবাদ দিচ্ছি। তাহলে ছাত্র শব্দ, এখানে ছাত্র শব্দ এখানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দের মতো, বালক শব্দটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দের মতো, আর রাম শব্দটাও অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দের মতো। এগুলো অনুবাদ করে তোমরা কমেন্টে জানাও, আমি পরের দিন যে ক্লাস হবে সেই পরের দিন ক্লাস এই অনুবাদটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আশা করি ক্লাসটা খুবই সহজ সরলভাবে করাতে পেরেছি। তোমরা যদি বুঝতে পারো, তোমরা যদি অনুবাদ করতে পারো, আমার সাকসেস ওখানেই, ঠিক আছে? ঠিক আছে, আজকের জন্যে এতটাই। পরবর্তীতে আবার অনুবাদ ক্লাস নিয়ে আসবো। অনুবাদ ক্লাস সেকেন্ড যদি কেউ দেখো, ফার্স্ট দেখে সেকেন্ডে আসবে, ঠিক আছে? अस्तु, धन्यवादः, सर्वेभ्यो नमो नमः, पुनर्मिलामः।